সুপ্রিম কোর্টের শুনানি এবং তারপর তারপর আমরা আশা করেছিলাম যে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনটা তুলে দেবেন, কিন্তু আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের ঠিক শুনানি যখন চলছে মধ্যপর্বে বিকেল 4টের সময় বা নবান্ন থেকে ঘোষণা করার কথা ছিল বিনীত গোয়েলকে কোথায় সরানো হবে, কি করা হবে, এই সমস্ত অ্যানাউন্সমেন্ট দুপুর 2টোর সময় সেই অ্যানাউন্সমেন্ট আমরা গতকাল দেখে নিয়েছি এবং শেষ পর্যন্ত বিনীত গোয়েলের প্রমোশন হলো এবং ডিএমই ডিএইচই যারা ছিলেন যাদের 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 শাস্তি আশা করেছেন জুনিয়র ডাক্তাররা তাদের সব প্রমোশন হয়ে গেল। ফলত স্বাভাবিকভাবেই জুনিয়র ডাক্তার আন্দোলন কিন্তু উঠল না। আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি তারা শেষ পর্যন্ত আবার গেছেন, আবার একটা আলোচনায় বসছেন, এবার চিফ সেক্রেটারির সঙ্গে আলোচনায় বসছেন নবান্নে 30 জনের দল, সেদিকে তো আমাদের নজর থাকবে। কিন্তু এই আন্দোলনের প্রেক্ষিতে অনেকগুলো ঘটনা ঘটছে, যেই টুকরো টুকরো ঘটনাগুলো আমরা মাঝে মাঝেই বিস্তৃত হয়ে যাচ্ছি। যারা আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা, তাদের আন্দোলনের ফর্মটা এটা কিন্তু রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলো যে ফর্মে আন্দোলন করেন সেই ফর্মে না। তাদের মধ্যে ছড়া রয়েছে, গান রয়েছে, একটা ডিটারমিনেশন রয়েছে, একটা স্থিতদি ভাব রয়েছে, একটা শান্ত ভাব রয়েছে, কিন্তু একটা ডিটারমিনেশন রয়েছে। আমি আজকের এই প্রতিবেদনের এই পর্বে একটা ছোট্ট আন্দোলনের যারা 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 ডাক্তাররা, অল্পবয়স্ক ছেলেমেয়েরা যারা স্বাস্থ্য ভবনের সামনে গত 9 দিন ধরে বসে রয়েছেন, তাদের একটা আন্দোলনের ফর্মের একটা টুকরো অংশ দেখাবো। ছড়া কেটে কেটে তারা বলছেন যে নতুন নতুন পায়রাগুলো ঝোঁটন বেঁধেছে, অভিক বীরু সন্দীপ ঘোষ চটি চেটেছে, কে পুষেছে ডিএমই পুষেছে, সিন্ডিকেটের আঁতুরঘর ধরা পড়েছে। খুব ইন্টারেস্টিং, একবার শুনুন। আপনারা তো দেখছেন, মানে গত কয়েকদিন ধরে টানা 39 দিনের আন্দোলনের মধ্যে কখনো বিনীত গোয়েলকে গিয়ে একদম সরাসরি সিদ্ধারা উপহার দিয়ে এসছেন। সেই সিদ্ধারা নিয়ে বিনীত গোয়েল তো কলকাতা পুলিশ কমিশনার পদ ছেড়ে দিলেন। সিদ্ধারাটা তাহলে কোথায় আছে? ওই লালবাজারেই রাখা আছে নাকি বিনীত গোয়েল সঙ্গে করে নিয়ে গেছে? কেন এটা তো মেমেন্টো, একটা সারা জীবন মনে রাখার মতো একটা স্মৃতি। ফলে তো তিনি সঙ্গে নিয়ে গেছেন না, তিনি আবার পরবর্তী পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে দিয়ে গেছেন। সে নিয়ে বিস্তর আলোচনা চলছে। কিন্তু আমি আজকে অন্যতর বিষয় নিয়ে একটা আলোচনা করব, যে বিষয়টা নিয়ে কথা বলাটা দরকার। যে দেখুন, যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় নতুন নতুন ক্যারেক্টারের নাম আমরা কিন্তু খুঁজে পাচ্ছি, যে যাদের নিয়ে আমরা আগে আলোচনা করি। ধরুন এই এন্টায়ার আরজিকর পর্বটা নিয়ে, তার আরজিকর পর্বে হত্যাকারীকে আইডেন্টিফাই করা, তাদের তথ্য প্রমাণ এভিডেন্স লোপাট যারা করেছে তাদের চিহ্নিতকরণ করা, তাদের কাকে ডাকছে শেষ পর্যন্ত আমরা কেউ জানতাম না। টালা থানার ওসির নাম অভিজিৎ মণ্ডল, জানলাম যবে তাকে গ্রেফতার করা হলো, তখন সেই অভিজিৎ মণ্ডল নিয়ে আমরা বিস্তর আলোচনা করছি। তারপর অভিজিৎ মণ্ডলের সহকারী বোধহয় ডেপুটি ওসি বা মানে অ্যাডিশনাল ওসি যিনি ছিলেন টালা থানার, পল্লব বিশ্বাস, তাঁকে ডাকা হয়েছে, তাঁর সম্বন্ধে শুনলাম। আমরা উত্তর কলকাতার যারা উত্তর কলকাতার দিকে থাকেন, তারা উত্তর কলকাতার মানুষ কজন জানতো অভিষেক গুপ্তা সেখানকার ডিসির নাম আমরা জানলাম, আমরা সিপির নাম জানতাম, কিন্তু ডিসি নর্থ অভিষেক গুপ্তা কবে জানলাম যবে থেকে এই ঘটনা ঘটলো। তার পরবর্তী অধ্যায় বডি নিয়ে চৌপাট করা, দৌড়নো, বাবা মার মতে সেটা দাহ করে দেওয়া, তার বাবাকে গিয়ে টাকার অফার করা, প্লেস অফ অকারেন্স নষ্ট করা, তখন আমরা বিস্তর এটা নিয়ে আলোচনা শুনলাম। এমনকি সন্দীপ ঘোষের নামও আমরা কিন্তু ডাক্তার মহলে তারা জানতেন, তাদের অত্যাচারিত একটি ক্যারেক্টার। তার সম্বন্ধে টিভিতে মাঝে মধ্যে আমরা দেখেছি, খুব বেশি তাকে নিয়ে আমরা জনমনের সাধারণ মানুষ কিন্তু আলোচনা করেনি। কিন্তু একটি মানুষের কথা আজকে আমি বলবো, যে মানুষটা কিন্তু রাজনীতিতে অত্যন্ত পুরনো মুখ, পরিচিত মুখ। সেই মানুষটাকে নিয়ে কথা বলতে এলাম, ডাক্তার সুদীপ্ত রায়। তিনি থাকেন সিঁথিতে তার নার্সিংহোমের 2টি বাড়ি আছে। সেটা এই অঞ্চলের উত্তর কলকাতা বা উত্তর কলকাতার এই পাশে উত্তর চব্বিশ বহু মানুষ জানেন। সুদীপ্ত রায়ের নার্সিংহোম এখানকার বিখ্যাত নার্সিংহোম।
সেই সুদীপ্ত রায় কিন্তু তৃণমূল কংগ্রেসটা করেন, এবং সেই তৃণমূল কংগ্রেস করেন শুধু না, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ট্রাস্টেড, ডেডিকেটেড এবং কমিটেড একজন সোলজার, কিন্তু বেশি মিডিয়ার সামনে আসেন না, কম কথা বলেন, ধীরে সুস্থে কথা বলেন, কিন্তু যে কোনো কারণেই হোক মমতার যে ওই উত্তরবঙ্গ লবির সঙ্গে ইনি খুব অ্যাটাচড, ফলত ইনি কিন্তু খুব প্রভূত পাওয়ার এনজয় করেন। আমি কেন এই কথাটা বলছি, দেখুন একজন নার্সিংহোমের মালিক, তো তিনি পেশায় একজন ডাক্তার, এবার তার ডায়াগনোসিস সেন্টার আছে, তার যে বাগান বাড়ি আছে আমরা জানতাম না। তৃণমূল কংগ্রেস একটু মাঝারি মাপের নেতা হলেই তারা গ্রামের দিকে বাগান বাড়ি করে রাখেন। সে বহু নেতা, সন্দীপ ঘোষকেও দেখছি, পার্থ চট্টোপাধ্যায়কেও দেখেছি, সমস্ত নেতাদের কোনো না কোনো বাগান বাড়ি, জ্যোতিপ্রিয় মল্লিককেও দেখেছি, তাঁরও বাগান বাড়ি, সবারই বাগান বাড়ি একটা থাকে, এবং সেই বাগান বাড়িতে গিয়ে ডিল টিলগুলো হয়। নর্মালি বাগান বাড়িতে হচ্ছে খানাপিনা আসর এবং ডিলের জায়গা। তো তেমনি হুগলির দাউদপুরে এই সুদীপ্ত রায়ের একটা বাগান বাড়ি আছে, আমরা কিন্তু কেউ জানতাম না, আমরা জানলাম কবে, এই আরজিকর কাণ্ড যখন ম্যাচিওর করছে তখন। খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে, যেটা বলার জন্য আজকে আপনাদের কাছে এলাম। সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি তল্লাশি করেছে 20 ঘন্টা, এটা সংবাদে এসছে, এবং আপনারা কেউ কেউ জানেন যে সুদীপ্ত রায়ের মধ্যে একদম শান্ত স্থিতদিশ, একটু মিডিয়াকে এড়িয়ে চলা মানুষ, তাঁর বাড়িতে ইডি কেন গেল, তাও আবার 20 ঘন্টা নাগাড়ে তল্লাশি, এবং সিআরপিএফ বাহিনী দাঁড় করিয়ে রেখে ইডি তল্লাশি করলো। তার দাউদপুরের গ্রামে 8:45 সময় পৌঁছে গেল, 5খানা গাড়ি ইডির পৌঁছলো। তার মানে তারা সন্দেহ করেছেন দাউদপুরের বাগান বাড়িতেও কিছু নিশ্চিতভাবে লুকিয়ে রেখেছে। তাহলে কেন হঠাৎ সুদীপ্ত রায় কেন? দেখুন, সুদীপ্ত রায় অনেকগুলো পাওয়ার এনজয় করেন। প্রথমত হচ্ছে সুদীপ্ত রায় শ্রীরামপুরের বিধায়ক, এক, এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব ক্লোজ সার্কিটের লোক, স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। আমি কেন বলছি, তিনি রোগী কল্যাণ সমিতি, ওই আরজিকর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির সভাপতি। একসময় বোধহয় শান্তনু সেন ছিলেন, পরবর্তী তাকে সরিয়ে সুদীপ্ত রায় ওই রোগী কল্যাণ সমিতির সভাপতি হিসেবে আছেন ওই আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে। সিঁথিতে তার বাড়ি, কাছাকাছি আরজিকর, ফলে আরজিকর রোগী কল্যাণ সমিতির সভাপতি হচ্ছেন সুদীপ্ত রায়, এক। দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের তিনি আবার চেয়ারম্যান একটা পোস্টে আছেন। তারপর আবার হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, তারও সদস্য, অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত নিয়োগ, যে নিয়োগের দুর্নীতি নিয়ে প্রভূত কথা হয়, সেখানেও তিনি ঢুকে বসেছেন। তাহলে কী দাঁড়ালো, একজন বিধায়ক তৃণমূল কংগ্রেসের, তিনি রোগী কল্যাণ সমিতির সভাপতি, তিনি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন বা এরকম কিছু একটা, আবার হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেরও সদস্য। ফলত একটা মানুষ যখন এতগুলো পাওয়ার এনজয় করে, তার মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর তিনি খুব ট্রাস্টেড লেফটেন্যান্ট, এবং ভাইপোরও খুব ট্রাস্টেড লেফটেন্যান্ট। দেখুন, তৃণমূল কংগ্রেস সার্কিট সম্বন্ধে যারা খবর রাখেন তারা জানেন যে একটা লোক যদি খুব সুপার পাওয়ারফুল হয়, তাহলে নিশ্চিতভাবে পিসি এবং ভাইপো দুজনেরই কোনো না কোনো ইন্টারেস্ট তারা সার্ভ করেন। সুদীপ্ত রায় সেইভাবে ইন্টারেস্টটা সার্ভ করতেন। এখন প্রকাশ্যে এটা নিয়ে বেশি আলোচনা নেই, কেননা তিনি একটু নিজেকে আড়ালে রাখতে ভালোবাসতেন। আমি একাধিক ছবি পেয়েছি, যে ছবিতে দেখেছি বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে তাদের পরিবৃত হয়ে থাকতেন। অর্থাৎ এই বিরূপাক্ষ, অভিক, সন্দীপ ঘোষ, এই সার্কিটের, এই র্যাকেটের মাথা ছিলেন কিন্তু সুদীপ্ত রায়। মাথা বলবো না, বা প্যাট্রন বলবো, বা না চেয়ারম্যান বলবো, না প্যাট্রোনাইজার বলবো, সেটা তো তাঁরা বলতে পারবেন। কিন্তু আমার ওই ছবিগুলো দেখে মনে হয়েছে যে এই সুদীপ্ত রায়ের ছাতার তলায় সন্দীপ ঘোষ থাকতেন, বিরূপাক্ষ থাকতেন, অভিজ্ঞরা থাকতেন। ফলে এই বিরূপাক্ষ, অভিজ্ঞরা যে স্বাস্থ্য ভবনকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গে সাংঘাতিকভাবে তাদের প্রভাব বিস্তৃত করেছিলেন, এবং নম্বর বাড়িয়ে দেওয়া, নম্বর কমিয়ে দেওয়া, এবং ভয় দেখানো, থ্রেট কালচার, তাদের কাছে থাকলে তাহলে চট করে সার্টিফিকেটটা পেয়ে যাবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যাবে, এই সমস্ত কিছুগুলোই কিন্তু যে পাওয়ারটা তারা এনজয় করতেন, পাওয়ারের সোর্স ছিল কিন্তু নর্থ বেঙ্গল লবির অন্যান্য ডাক্তার ছিলেন, সুশান্ত রায় ছিলেন, অন্যান্যরা ছিলেন, কিন্তু এই সুদীপ্ত রায়ও ছিলেন। ফলত সেই সুদীপ্ত রায়ের বাড়িতে 20 ঘন্টা ধরে ইডি কী খুঁজছিল, এবং যাওয়ার সময় রাত 2টোর সময়, ভোরবেলা ঢুকেছে, রাত 2টোর সময় যখন তারা বেরোচ্ছে, বড় বড় অনেকগুলো বাক্সতে প্রচুর পেপার্স নিয়ে গেছে। আমরা যে খবরটা পেলাম সেই খবরটা খুব সিরিয়াস। সেটা হচ্ছে সন্দীপ ঘোষের বাড়িতে তো সিবিআই ইডি তল্লাশি করেছে, কিছু ম্যাটেরিয়ালস পেয়েছে, অনেক কিছুই পায়নি, কিন্তু
সন্দীপ ঘোষের যে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়ির ফ্ল্যাটে ল্যাপটপ এবং এমন কিছু ডকুমেন্টস পেয়েছেন, যে ডকুমেন্টসে কিন্তু ক্লু পেয়েছেন মেডিসিন ব্যবসা, যে মেডিসিন ব্যবসা নিয়ে আমরা স্টোরি করেছিলাম, যে মেডিসিন ব্যবসায় কিন্তু কয়লার টাকা ঢুকে আছে 500 কোটি টাকা 2023 সালের ফেব্রুয়ারি মাসে ইডি আইডেন্টিফাই করেছে। কোনো এক বিক্রম, কোনো এক মঞ্জিতকে দিয়ে টাকাটা ঢোকানো হয়েছিল, প্রভাবশালী ঢুকিয়েছিলেন। ফলত সেই ওষুধ ব্যবসায়ীর সঙ্গে এই সুদীপ্ত রায়ের সম্পর্ক, এই সন্দীপ ঘোষের সম্পর্ক, সেই তথ্য আবার পাওয়া গেছে সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি। ভাবতে পারছেন? মানে ইডি না হলে এই জিনিস উদ্ধার করা যেত, এই ডকুমেন্ট উদ্ধার করা যেত। ওই 31 বছরের ডাক্তার কন্যার একটা মৃত্যু কত কিছু তথ্য রিভিল করে দিয়ে যাচ্ছে, একটু ভাবুন তো। আমরা কোন কশ্মিনকালে জানতেও পারতাম না সন্দীপ ঘোষের শ্বশুরবাড়ি সম্ভবত এয়ারপোর্ট অঞ্চলে, সেইখানে কোনো একটা বাড়ি থেকে ল্যাপটপ, কিছু ডকুমেন্টস, কিছু পেপার এবং স্বাস্থ্য সংক্রান্ত রিক্রুটমেন্টের পেপার সেইখান থেকে সিবিআই উদ্ধার করে এবং তার ভিত্তিতে ইডি কিন্তু এই রেডটা পরিচালনা করলো। একসঙ্গে সুদীপ্ত রায় নার্সিংহোম, তার ডায়াগনোসিস সেন্টার, তার বাড়ি এবং তার দাউদপুরে তার 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 যে বিলাসবহুল সুইমিং পুল আছে সেখানে, সেই 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 বাগান বাড়ি পর্যন্ত রেড করলো এবং সেই রেড করে শেষ পর্যন্ত কি নিয়ে গেল সেটা আমরা জানি না। কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেই প্রতিবেদন শেষ করব। প্রথম কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের মাঝারি ব্যাম্পের নেতা হলেই তার বাগান বাড়ি থাকবে, আর সেই বাগান বাড়িতেই অনেক অনেক কিছু তথ্য বোধহয় লুকোনো থাকে, যার জন্য দেখুন সন্দীপ ঘোষের বাগান বাড়িও কিন্তু রেড হয়েছে। ঠিক একইভাবে সুদীপ্ত রায়ের বাগান বাড়িও ইডি রেড করলো এবং এই সুদীপ্ত ঘোষের সঙ্গে যে ওষুধ ব্যবসায়ী, সেই ওষুধ ব্যবসায়ীর বাড়ি এবং অফিস সম্ভবত দক্ষিণ কলকাতায়, সেইখান থেকে, এবং না বাড়ি সম্ভবত টালা পার্কের কাছে, আর ব্যবসার অফিস বোধহয় দক্ষিণ কলকাতায়, সেখানেও কিন্তু একই সঙ্গে রেড হয়েছে। যখন সুদীপ্ত রায়ের বাড়ি, ডায়াগনোসিস সেন্টার, নার্সিং হোম, দাউদপুরের তার বাগান বাড়ি রেড হচ্ছে, ঠিক একইভাবে কিন্তু একই সঙ্গে যে ওষুধ ব্যবসায়ী, যার সঙ্গে আবার এই সুদীপ্ত রায় সন্দীপ ঘোষের সম্পর্ক, তার অফিস, তার বাড়ি টালা পার্কে, সেগুলো একই সঙ্গে রেড হচ্ছে। 6টা জায়গায় একসঙ্গে রেড করেছে ইডি। আমরা কোনোদিন জানতে পারতাম, এই প্রশ্নটা রেখে শেষ করব, যদি ডাক্তার 31 বছরের ওই ডাক্তার কন্যার জীবন না চলে যেত? এটা ভাববেন, এটা আমাকে খুব ভাবাচ্ছে। এক 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 উজ্জ্বল ডাক্তারের মৃত্যু কতগুলো দরজা ওপেন করে দিয়ে আবার এই সরকারের আরও কতগুলো জায়গা এক্সপোজ করে দিয়ে যাচ্ছে। আমি একটা কথা মাঝে মাঝে বলতাম না, শেখ শাহজাহানের বাড়িতে, ইডির বাড়িতে লাঠিটা না পড়লে সন্দেশখালিতে কী অত্যাচার মা বোনেদের, মহিলাদের ওপর হয়েছে, কিভাবে মানুষের জমি ছিনতাই হয়েছে, আমরা কশ্মিনকালেও জানতে পারতাম না। আমরা জানলাম কখন? যেদিনকে ওই খাদ্য দুর্নীতি কেলেঙ্কারি সংক্রান্ত ব্যাপারে শেখ শাহজাহানের বাড়িতে ইডি রেড করতে গেল, তাদের বাড়ি লাঠি পড়লো এবং তারপর রিভিল্ড হলো যে কিভাবে একটা শেখ শাহজাহান সাম্রাজ্য গড়ে উঠেছে সন্দেশখালিতে। ঠিক একইভাবে দেখুন, এক ডাক্তার কন্যার মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে রিভিল্ড হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কী সাম্রাজ্য সাজিয়েছে, যেখানে আরজি করের প্রিন্সিপাল, মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য প্রিন্সিপাল, ভাইপোর স্নেহধন্য প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হচ্ছে ল্যাপটপ, ওষুধের চালান, কাগজপত্র, রিক্রুটমেন্ট সংক্রান্ত তথ্য, আর সেইখান থেকে শেষ পর্যন্ত সুদীপ্ত রায় নামক এই ডাক্তার ব্যক্তি, ইনি আবার ভাইপো এবং পিসির খুব কাছের লোক, তার বাড়ি, নার্সিংহোম সেন্টার, দাউদপুরের বাগান বাড়ি, সমস্ত কিছুতে 20 ঘন্টা ধরে ইডি রেড করছে। এর পিছনে কত টাকা সরকারের যাচ্ছে একটু ভাবুন তো। অর্থাৎ একজন অপরাধ করছেন, আর সেই অপরাধীকে আইডেন্টিফাই করার জন্য কোটি কোটি টাকা, ইডির টাকা, ইডির এই এনার্জি, সময়, তাদের যে খরচ খরচা, সমস্ত খরচা তো আমার আপনার টাকা। ফলে একজন অপরাধীর জন্য আমাদের টাকা ঢালতে হচ্ছে ইডিকে, নয় কি? ভেবে দেখবেন।